বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাব আমার জীবনের একটি স্মরণীয় দিন। যারা আমার চ্যানেলে নতুন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি। আবুধাবি বিমানবন্দরে বসেছিলাম। কাজ নেই, ফেসবুক ঘাটাঘাটি করতে চন্দ্রার একটি ছবি পোস্ট করেছে দেখলাম। লাইক কমেন্ট করলাম, সাথে সাথে রিপ্লাই দিল। আবার জিজ্ঞাসা করল কেমন আছো। সবে সবে নীলাঞ্জনার সাথে ব্রেকআপ। ইটসেলফ তাই আমার সবকিছুর ওপর ওসিসি ক্যামেরা নিয়ে বসে আছে জানি। তাছাড়া চন্দ্রিমার সাথে যে একটা সম্পর্ক ছিল সেটা আর কেউ না জানলেও নীলুই জানত। ওকে সব কথাই বলতাম আমি। এখনও ডিভোর্স ফাইল করেনি তো ওর ফিরে আসার সম্ভাবনা আছে। আমি তাই ঝুঁকি নিতে চাইলাম না। চন্দ্রাকে ইনবক্স করলাম। অনেকক্ষণ কথা হলো, হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া নেওয়া হলো। ওর বাড়িতে আমি যাতায়াত করি মাঝে মাঝে, কারণ ওর দাদা আমার ব্যবসাটা দেখশোনা করে। আমরা ছোটবেলা থেকে বন্ধু। ওকে দেখছি প্রতিবারেই বাড়িতে, কিন্তু সত্যি জানতাম না ও এখন যে পুরোপুরি এসে গেছে ও বাড়িতে। তবে ডিভোর্স দেয়নি, পরিবারের সম্মান বাঁচাতে। ওর আমার মধ্যে একটা সময় প্রেমের সম্পর্ক ছিল। আমার চাকরি ছিল না ভালো। একবার আমাকে লেখা চিঠি ওর দাদার হাতে পড়ে যায়। চিঠিতে নাম ছিল না, তাই আমার কথা কেউ জানতে পারল না। যদিও চিঠি পাবার বিষয়ে আমি কিছু জানতে পারিনি তখন। হঠাৎ করেই ওর দাদা ওর বিয়ে দিয়ে দিল। ও মুখ বুঝে মেনে নিল। আমি ওর ওপর অভিমান করে অনেক দিন কথা বলিনি। তারপর আবার আমার বিয়ে হয়ে গেল। আমার আর নীলাঞ্জনা ছাড়াছাড়ি খবর ও শুনেছিল। আমার কাছে কনফার্ম হবার পর ও আমার সাথে আবার আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক আসতে চাইল। আমাদের মধ্যে দুই একবার শারীরিক সম্পর্ক হলো। শেষবার শারীরিকভাবে মিলনের পর আমি ওকে যখন বললাম, এবার ডিভোর্সটা নিয়ে নে, ও আমার বুকের উপর মাথা রেখে কাঁদতে থাকল। আমার বিয়ে হয়েছে তখন আমার বয়স মাত্র ১৮ বছর ৬ মাস। স্বামী প্রদীপ চাকরি করে একটা ব্যাংকের ম্যানেজার। একটু বয়স্ক হলেও ভদ্র, শান্ত, যত্নশীল। সবাই বলে তোর তো ভাগ্য ভালো মেয়ে, এমন একটা বর পেয়েছিস। শুরুতে সব ঠিক ছিল, কিন্তু বিয়ের ১ মাস পর ট্রান্সফার হয়ে গেল আত্মীয়স্বজনদের থেকে দূরের। সংসারে কাজ কিছু জানি না, তবু অসুবিধা হয়নি। কিছু নতুন সংসারের রঙিন দিনগুলোয় আমি ডুবেছিলাম, কিন্তু ধীরে ধীরে একটা অদৃশ্য শূন্যতা ঘিরে ধরল আমাকে। রাতে পাশে শুয়ে থাকা মানুষটা যেন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। যখন আমি একটু ছুঁয়ে দিতে চাইলাম, সে মুখ ঘুরিয়ে নিত দল। কখনো বলতো মাথা ধরেছে, আবার কখনো অফিসের কাজের ক্লান্তি। আমি মাথা টিপে দিতে গেলে দিতে দিত না। আর আমি অপেক্ষা করে গেলাম রাতের পর রাত। প্রথমে ভাবতাম সময় দাও, ঠিক হয়ে যাবে। তারপর নিজেকে দোষ দিতে শুরু করলাম। হয়তো আমি আর ওর চোখে আগের মতো সুন্দর নই। নিজেকে আরও যত্ন নিতে শুরু করলাম। চুলে নতুন ছাট, শাড়িতে রঙিন ভাব, ঠোঁটে একটু বাড়তি লিপস্টিক। তবুও ওর চোখে কখনো কোনো আগ্রহ দেখিনি। সেই চোখে ছিল কেবল দায়বদ্ধতা, অভ্যাস আর নিঃশর্ত দূরত্ব। একদিন বলেই ফেললাম, আমি কি তোমার পছন্দ নই? সে একটু চুপ করে রইল। তারপর বলল, ভালোবাসি, কিন্তু ঠিক সেভাবে নয়। সে উত্তর আমার ভিতরটা ভেঙে দিল। তখন বুঝলাম আমার জীবনে একজন স্বামী আছে, কিন্তু সঙ্গী নেই। তারপর জানলাম ওর পুরনো প্রেমিকার ডিভোর্স হয়েছে। আমি বাড়ি চলে এলাম, ও বাধা দিল না। বছর ৫ হয়ে গেছে। জামাই ষষ্ঠী, ভাই ফোঁটা, দুর্গাপূজা, কোনো অনুষ্ঠান হলেই আসে বাড়ির। সবাই জানে সব কিছু ঠিকঠাক আছে। মায়ের আমার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু ডিভোর্স নোটিশ পাঠায় না। সবাই জানে সব কিছু ঠিকঠাক। আমি ভেবে নিয়েছি আমি ওর রক্ষিতা। ইচ্ছে হলে মাজা নেবে, না হলে পড়ে থাকব লাশের মতো ওর বিছানার পাশে। দিনগুলো কেটে যায়, আমি রান্না করি, আর রাত হলে নিঃশব্দে নিজেকে জড়িয়ে ধরি। এই সমাজে অনেক মেয়েই আছে যারা একটা নামধারী সম্পর্কে মেধে থাকলেও প্রেম, ছোঁয়া, অন্তরঙ্গতা এই শব্দগুলো শুধু গল্পে খুঁজে পায়। আর প্রতিদিন এক নতুন মুখোশ পরে বেরোয়, হাসি খুশি দেখানোর অভিনয় করে। আমি আজও বেঁচে আছি, তবে পূর্ণ নই কিন্তু। জানো, আমি একটা চাকরি করলে অবস্থাটা পরিবর্তন করে দিতাম, কিন্তু আমার পড়াশোনা নেই তেমন। নিজের পায়ে আমি তো দাঁড়াতে পারবো না, তাই আমি সত্যিই তোমাকে ভরসা করতে পারছি না। আমি ওর চোখের জল মুছিয়ে দিয়ে আমার ল্যাপটপ খুলে একটা অনলাইন একটা বেসরকারি কলেজে বিবিএ ভর্তি করে দিলাম। ও খুব খুশি হলো। কথা হলো ৩ বছর পর চাকরি পেয়ে ও আমাকে বিয়ে করবে। ৩ বছর কেটে গেছে চোখের পলকে,
চাকরি পেয়েছেও, কিন্তু বিয়ে ব্যাপারে বেশি কিছু কথা হয়নি। আসলে সময় পায়নি। তবে আমাদের সম্পর্ক ঠিকঠাক আছে, কারণ ওর বাবার ক্যান্সার হয়েছিল। মারা গেছেন 1 বছর হলো। ওর দাদার বিয়ে উপলক্ষে আমরা আবার একসাথে হচ্ছি। এই 3 দিন ধরে প্রদীপবাবুকে রীতিমতো অপমান করছে। চন্দ্রা খেতে পর্যন্ত বসল আমার সাথে। ওর বাড়ির লোকজন যদিও এসব ব্যাপারটা খুব একটা লক্ষ্য করেনি। রাতের বেলায় হাঁটে হাঁড়ি ভাঙালাম আমি। কারণ একটা সময় প্রদীপবাবু আমাকে শালাবাবু শালাবাবু বলে পাগল ছিল। আমরা ভালো বন্ধু ছিলাম, অথচ মদাসুদ থেকে আমাকে দেখে চলে যাচ্ছিল। এক ধাক্কা দিয়ে বসালাম। ওনাকে বললাম, তুই বালপুরুষ মানুষ না মেয়ে মানুষ? দুপেক আরও মারুন, তারপর বউ কাছে যান। বুকের ভিতর যে যন্ত্রণা বেয়ে বেড়াচ্ছেন সেটা বোঝান। টাকা পয়সা ফাঁকা করে দিয়ে কেটে পড়া আপনার গার্লফ্রেন্ড মতো মেয়েও নয়। দেখেছেন, ডিভোর্স নোটিসেও কি আপনার নামে কোনো অভিযোগ এনেছে, না টাকা পয়সা দাবি করছে? ও এখনও আপনার আছে। একবার গিয়ে জড়িয়ে ধরুন, দেখবেন আপনাকে ছেড়ে যেতে পারবে না কোনোদিন। ফেসবুকে আজ চন্দ্রা পোস্ট করেছে প্রদীপের সাথে একটা ফটো। সম্ভবত দার্জিলিং গেছে। আমি কমেন্ট করলাম, মিষ্টি লাগছে। চন্দ্রা রিপ্লাই করল না। প্রদীপবাবু ফেসবুক করে সেটা অনেকেই জানে না। উনি কমেন্ট রিপ্লাই করল, থ্যাংক ইউ। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। গল্প সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রকম আরও নিত্য নতুন রহস্যময় শিক্ষণীয় গল্প পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ওপেন করে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।